7 দিনের ছোট্ট বাচ্চা মেয়েকে কোলে নিয়ে ডিভোর্স পেপারে সাইন করলো অবনী। অবনীর পাশে নানার হাত ধরে দাঁড়িয়ে আছে অবনীর আরেক মেয়ে প্রিয়ন্তী। অবনীর স্বামী শেরওয়ানি পাগড়ি মাথায় তারই সামনেই দাঁড়িয়ে আছে। পাশে বিয়ের হলুদ লেহেঙ্গা পরনে দাঁড়িয়ে আছে তার স্বামী সদ্য বিবাহিত স্ত্রী ইভা। তাদের দুজনের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে মুন্নার মা, মানে অবনীর শাশুড়ি সালেহা বেগম। সালেহা বেগমের ভাবখানা এমন যেন অবনী সিগনেচারটা করে দিলেই ওনার ছেলে বন্দি দশা থেকে মুক্তি পায়। এদিকে নাতনির হাত ধরে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে অবনীর বাবা মুমিন মিয়া। অবনীর স্বামী মুন্না একবার অবনীর দিকে তাকাচ্ছে তো আরেকবার নতুন বউ ইভার দিকে তাকিয়ে মিষ্টি হাসছে। অবনী ডিভোর্স পেপারে সই করে দিলেই তারা তাদের নতুন সংসার শুরু করবে। ডিভোর্সটা হচ্ছে প্রথম স্ত্রী থেকে নতুন সংসারের অনুমতিপত্র মাত্র। কাপা কাপা হাতে অবনীর নামটা লিখতেই ঝাপসা হয়ে এলো চোখ। চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা নোনা জল। নোনা জল গড়িয়ে বাচ্চা মেয়েটার কপালে। কপালে পানি পড়তেই শব্দ করে কেঁদে উঠলো বাচ্চাটা। বাচ্চার কান্না শব্দে হুঁশ ফিরল অবনীর। বাচ্চাটাকে বুকের সাথে চেপে ধরলো। বুক ফেটে কান্না আসছে কিন্তু কাঁদছে না অবনী। বাচ্চার কপালে চুমু দিয়ে উঠে দাঁড়ালো অবনী। ডিভোর্স পেপারটা তার স্বামী মুন্নার হাতে দিয়ে কাপা কাপা গলায় বলল, তোমাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানাতে পারছি না, আসলে মন থেকে আসছে না। এই যে নবজাতক মেয়েটাকে বাবা ছাড়া করলে, এই মেয়ে ওর বাবা ছাড়া বড় হওয়ার দীর্ঘশ্বাস, আরেকজন নারীকে স্বামী হারা করে অসহায় করে তার চোখ থেকে গড়ানো প্রতিটা জলের ফোঁটা তিলে তিলে এই সংসারটা শেষ করে দেবে। সামনে দাঁড়িয়ে ছিল অবনীর শাশুড়ি সালেহা বেগম। দাঁত কেলিয়ে হাসলো, বলল, অভিশাপ দিচ্ছ? আসলে এতে কিছুই হবে না। বলি বাপু, পরপর দুটা কন্যা সন্তান জন্ম দিলে আমার ছেলেকে একটা ছেলে সন্তানের মুখ দেখাতে পারলে না, আবার এখন আসছো আমার ছেলেকে অভিশাপ দিতে। পাশে দাঁড়ানো মুন্না বলল, মা বাদ দাও তো সব, জানোই তো শকুনের অভিশাপে গরু মরে না। আমি যে ওকে তালাক দিয়ে এখন একটা ভারী মিষ্টি লক্ষ্মী বউ ঘরে তুলেছি, সেটাতে ওর সহ্য হচ্ছে না। বলেছিলাম বাবু তোমাকে, আমার ছেলে দ্বিতীয় বিয়ে করতে চাই করুক, তুমিও আমাদের ঘরে দাসীবান্দির মতো থেকে যাও, আর যাই কিছু হোক স্বামীর পরিচয়টা তো দিতে পারবে না। লাট সাহেবের মেয়ে সতীনের সংসার করবে না, ডিভোর্স দিয়ে বাপের বাড়িতে গিয়ে উঠবে, দেখবে একটা সময় ভিক্ষা করেও ভিক্ষা জুটবে না। আমার ছেলেকে অভিশাপ দিচ্ছে। অবনী বলল, অভিশাপ দিচ্ছি না, অভিশাপ দিতে হয় না, দীর্ঘশ্বাসের সাথে অভিশাপ বেরিয়ে আসে। এই বাচ্চাটা যখন দেখবে অন্যের বাবা তাদের আদর করে আর ওর বাবা নেই, তখন যে কষ্ট পেয়ে দীর্ঘশ্বাস ছাড়বে, ওই দীর্ঘশ্বাস আপনাদের সুখের সংসার ছাড়খাড় করার জন্য যথেষ্ট। অবনীর এমন কথায় রাগ হলো মুন্না। এগিয়ে গিয়ে হাত তুলতে চাইলো অবনীর গালে, তৎক্ষণাৎ হাত চেপে ধরলো অবনীর বাবা মোমিন মিয়া। তিনি বললেন, অনেক হয়েছে মুন্না, তুমি তোমার ইচ্ছে মতো কারো পরোয়া না করে সব করেছো। আমার মেয়েটার কথার বিন্দু মাত্র সম্মান রাখোনি। এখন অবনী তোমার কেউ না, মাত্রই ডিভোর্স হয়ে গেছে, সে এখন তোমার অধীনস্থ নেই, ওর গায়ে হাত দেওয়ার কোনো অধিকার নেই তোমার। দাঁত কিরমির করে অবনীর দিকে তাকালো মুন্না। হাতে শীতল স্পর্শ পেতে চুপ হয়ে গেল। হাতটা ধরেছে তার নতুন বউ ইভা। ইভার দিকে তাকাতেই ইভা ফিসফিস করে বলল, আজ আমাদের ফার্স্ট নাইট, আপনি এভাবে নষ্ট করে দেবে? তাকে যেতে দিন না, চলুন ভেতরে যাই আমরা। ইভার কথায় চুপ হয়ে গেল মুন্না। ইভার দিকে ঘুরে বলল, হ্যাঁ সুইটহার্ট চলো। নতুন বউয়ের হাতটা হাতের মুঠোয় নিয়ে পা বাড়ালো বাসর ঘরের উদ্দেশ্যে। অবনী বিড়বিড় করে বলল, যত সব আদিক্ষেতা, এসব আদিক্ষেতা ওই 2-4 দিনই চলবে। তারপর বাচ্চাটাকে বুকের সাথে চেপে ধরে শাশুড়ির দিকে তাকালো অবনী। বলল, আমার মা বেঁচে নেই। এই ঘরে প্রথম দিন এসে ভেবেছিলাম আমি আমার মাকে ফিরে পেয়েছি, কিন্তু আপনি আমাকে সে মায়ের অধিকারটা দিলেন না। জীবনে যদি কখনো আপনার এই মেয়েটাকে প্রয়োজন হয়, সেদিন নির্দ্বিধায় আমাদের বাসায় যাবেন। আমি যাকে মা ভেবেছি তাকে কখনোই ফিরিয়ে দেব না। সেদিনটা আসার আগে যেন আমার মরণ হয়। অবনীর বাবা মোমিন মিয়া বলল, চল মা, আর এক মুহূর্তেই জাহান্নামে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না। একটা কথা মনে রাখিস, একটা নারীর জীবনে তার মূল শক্তি হচ্ছে তার বাবা। তোর বাবা যতদিন বেঁচে আছে ততদিন কেউ তোর ক্ষতি করতে পারবে না। আমার উপর ভরসা রাখিস মা, এখন চল। বলে অবনীর বাবা এক হাতে নাতনিকে ধরে আরেক হাতে মেয়েকে ধরে ঘর থেকে বের হয়ে গেল। যাও যাও, আপদ বিদায় হও বলেই সালেহা বেগম দরজাটা লাগিয়ে দিল। পরের দিন সকালবেলা ইভা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে যখন ড্রয়িং রুমের দিকে আসলো, তখন ফ্লোরে স্লিপ কেটে পড়ে গেল। হাই হাই, গেল গেল, আমার কোমরটা গেল। বলি, এই বাড়ির সবাই কি মরেছে? ফ্লোরে যে পানি পড়ে আছে, এটা কি কারো চোখে পড়েনি? ইভার এমন চেঁচামেচি শুনে মুন্না এবং মুন্নার মা দুজন দুদিক থেকে দৌড়ে আসলো। কি হয়েছে বৌমা, চোখের কি মাথা খেয়েছেন? দেখছেন না আমি স্লিপ কেটে পড়ে গেছি, ফ্লোরে পানি ফেলেছে কে? ইভার এমন কথায় সালেহা বেগম কিছুটা মনে কষ্ট পেল। আমতা আমতা করে বলল, সকালবেলা ওষুধ খাওয়ার জন্য ডাইনিং টেবিল থেকে গ্লাস করে পানি নিয়ে যাওয়ার সময় হাত থেকে ফসকে পানির গ্লাসটা পড়ে গিয়েছিল। আমি মনে করেছিলাম বাতাসে পানিগুলো শুকিয়ে যাবে। ইভা ফ্লোর থেকে দাঁড়িয়ে বলল, মনে করলে তো হবে না, চুলগুলো কি বাতাসে পেকেছে? এতগুলো পানি কি বাতাসে শুকাতে পারে? আর আপনি জানেন গতকাল আমার নতুন বাসর গেছে, আমার ঘুম থেকে উঠতে লেট হবে, আপনি ফ্লোরটা ঝাড়ু দিয়ে রাখেননি কেন? মারে, আমি বুড়ো মানুষ, তাছাড়া কোমরে বাতের ব্যথা, আমি কুজো হয়ে ঝাড়ু দিতে পারি না। দরকার হলে ডাক্তার দেখাবেন, তারপরেও বাতের ব্যথার দোহাই দিয়ে বসে খাবার সুযোগ নেই। আমি এখন গোসল করতে ঢুকছি, বের হয়ে যেন পুরো বাসা পরিষ্কার দেখি।
রিমেম্বার ইট বলেই ইভা চলে গেল। এতক্ষণ ধরে নীরবে শ্রোতা হয়ে মুন্না দাঁড়িয়েছিল। সালেহা বেগম মুন্নার মুখের দিকে তাকালো। মুন্না কোনো কথা না বলে নিজের রুমের দিকে চলে গেল। সালেহা বেগমের মনে পড়ে গেল একদিন সকালবেলা সালেহা বেগম ফ্লোর ঝাড়ু দিচ্ছিল। অবনী ঘুম থেকে উঠে ড্রয়িং রুমের দিকে আসতেই দেখলো সালেহা বেগম ফ্লোর ঝাড়ু দিচ্ছে। অবনী দৌড়ে এসে শাশুড়ির হাত থেকে ঝাড়ুটা নিয়ে বলল, এ কি মা, আপনি বুড়ো মানুষ, আপনি কেন ঝাড়ু দিচ্ছেন? না দিয়ে কি উপায় আছে? তুমি তো এই ঘরে এসেছো রাজরানী হয়ে, ঘুম থেকে উঠবে দিনের 8টায়। আমি যখন বউ হয়ে বাড়িতে এসেছিলাম আমার শাশুড়ি বলেছিল ঘরের বউকে সুবে সাদিকে ঘুম থেকে উঠতে হয়, উঠে ঘর দর ঝাড়ু দিয়ে ঘরের সদর দরজা খুলে রাখতে হয়, কারণ তখন মদিনার হাওয়া বাতাস ঘরে ঢুকে, রহমতের ফেরেশতারা ঘরে ঢুকে। আর তোমরা এখনকার বউঝিয়েরা দিনের 10টায় ঘুম থেকে উঠো না, সংসারে আয় উন্নতি হবে কোত্থেকে? মা আমার ভুল হয়ে গেছে, কাল থেকে ফজর আজানের আগে উঠবো মা, তবু আপনি ঝাড়ু দিয়েন না, কুজো হয়ে ঝাড়ু দিলে আপনার কোমরের ব্যথা আরো বেড়ে যাবে। হয়েছে, আর দরদ দেখাতে হবে না বলেই সালেহা বেগম চলে গেল। আর অবনী শাড়ির আঁচলটা কোমরে পেঁচিয়ে রুম ঝাড়ু দিতে লাগলো। সেদিনের কথা মনে পড়াতেই সালেহা বেগম চোখের কোণে বের হওয়া পানি মুছে একটা দীর্ঘশ্বাস ছেড়ে ড্রয়িং রুম ঝাড়ু দিতে লাগলো। আরেকদিন মুন্না অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। ইভা তখনও শুয়েছিল। মুন্না বলল, ইভা, ইভা ওঠো, আমি অফিসে যাচ্ছি। ইভা আড়মোড়া দিয়ে বলল, তুমি অফিসে যাচ্ছ, আমি কি করব? আমি কি খালি মুখে অফিসে যাব? ব্রেকফাস্ট দিবা না? ইভা রেগে গিয়ে শোয়া থেকে উঠে বলল, আমি কি তোমার চাকরানি? তুমি অফিসে যাবে, আমি নাস্তা রেডি করে দেব? তোমার মাকে নাস্তা রেডি করে দিতে বলো, আমার ভালো লাগছে না। এটা কি বললে? মা বুড়ো মানুষ, কোমরের ব্যথার জন্য ঠিক মতো দাঁড়াতে পারে না, উনি কিভাবে নাস্তা তৈরি করবে? দেখো রান্নাঘরে গেলে আমার গ্ল্যামার নষ্ট হয়ে যাবে, আমার পক্ষে পসিবল না রান্নাঘরে গিয়ে কাজ করা। যদি তোমার মা না পারে তাহলে ঘরে একটা চাকরানি রাখো বলেই ইভা আবারও শুয়ে পড়ল। মুন্না নিরুপায় হয়ে খালি মুখে অফিসে চলে গেল। দুপুরের দিকে সালেহা বেগম কোমরের ব্যথা নিয়ে রুম ঝাড়ু দিচ্ছিল। এমন সময় ইভা উশৃঙ্খল একটা গেটআপ পরে ঘরের বাইরে যাচ্ছিল। দরজা খুলে বের হওয়ার সময় সালেহা বেগম বলল, বৌমা তুমি কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? দেখো বৌমা, তুমি এই বাড়ির বউ, তোমার শ্বশুর ছিলেন একজন ফরেস্টগার মানুষ, অত্র এলাকার সবাই তোমার শ্বশুরকে অনেক সম্মান করত। তুমি যদি এসব পোশাক পরে ঘর থেকে বের হও তাহলে আমাদের মান সম্মান বলতে কি কিছু থাকবে? দেখুন আমি আপনাদের মতো সেকেলের মানুষ নই, আমার বাবা মা আমাকে মডার্নেস শিখিয়েছে। আমি মানদাতার আমলের বৌদিদের মতো হিজাব মেকআপ বোরকা পরে ঘর থেকে বের হতে পারবো না। যদি আমার এমন চলাফেরা আপনাদের সমস্যা হয় তাহলে আপনার ছেলেকে বলুন আমাকে আলাদা বাসা করে রাখতে। বৌমা তুমি এই দুপুর টাইমে চলে যাচ্ছ, দুপুরে আমি খাবো কি? খিদে লাগলে নিজে নিজে রান্না করে খান বলেই ইভা দরজা খুলে চলে গেল। সালেহা বেগম হারে হারে টের পাচ্ছে যায় দিন ভালো আসে দিন খারাপ। কোমরের ব্যথার কারণে দাবাতে দাবাতে রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরে এসে একটা ডিম নিল, তারপর একটা পেঁয়াজ নিল, ডিম ভাজি করে দুপুরে দুটো ভাত খাওয়ার জন্য। পেঁয়াজটা কোটার জন্য বসতে গিয়েও কোমরের ব্যথার জন্য বসতে পারছিল না। হঠাৎ সালেহা বেগমের মনে পড়ে গেল এরকমই একদিন দুপুর টাইমে উনার ছেলে মুন্না বড় বউ অবনীকে চেক আপ করাতে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তখন অবনী ছিল 7 মাসের অন্তঃসত্ত্বা। এদিকে সালেহা বেগমের খিদে লাগার কারণে সালেহা বেগম রান্নাঘরে গিয়ে পেঁয়াজ কুটতে বসেছিল। অবনী পরীক্ষার রিপোর্টটা স্বামীর হাতে দিয়ে রান্নাঘরে এসে শাশুড়িকে বলল, মা আপনি বুড়ো মানুষ, কোমরের ব্যথার জন্য বসতে পারেন না, আপনি কেন শুধু শুধু রান্নাঘরে আসলেন? না এসে উপায় আছে? আমি কি মানুষ না? আমার কি খিদে লাগে না? বলি এতই যদি শাশুড়ির জন্য দরদ থাকতো তাহলে হাসপাতালে যাওয়ার আগে রান্না করে যেতে। মা ডাক্তার বলেছিল খালি পেটে হাসপাতালে যাওয়ার জন্য, অত সাত সকালে রান্না করে গেলে সব খাবার ঠান্ডা হয়ে যেত। আপনি তো আবার ঠান্ডা খাবার খেতে পারেন না। ভেবেছিলাম তাড়াতাড়ি চেক আপ করে এসে রান্না করব, কিন্তু হাসপাতালের লম্বা লাইনের কারণে আমাদের চেক আপ করে আসতে একটু লেট হয়ে গেল। আপনি জান মা, আমি রান্না করে দিচ্ছি বলেই শাশুড়ির হাত থেকে পেঁয়াজটা নিয়ে নিজেই কুটতে বসে গেল। কথাগুলো সালেহা বেগমের মনে পড়তে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। চোখের পানি মুছতে মুছতে সালেহা বেগম একটা দীর্ঘশ্বাস ফেললো। এভাবেই চলছিল ইভা এবং মুন্না দম্পতির সংসার। এভাবে কেটে গেল প্রায় 1টা বছর। নানা ঘাত প্রতিঘাত সত্ত্বেও মুন্না চেয়েছিল সংসারটা টিকিয়ে রাখতে, কিন্তু আজ মুন্না অফিস থেকে বাসায় ফিরে দেখলো ড্রয়িং রুমে মা বসে কান্না করছে। মুন্নাকে রুমে ঢুকতে দেখেই সালেহা বেগম ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, বাবা তুই এসেছিস ভালো হয়েছে। কেন মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বাবা তুই কি কিছু শুনতে পাচ্ছিস না? এমন সময় মুন্নার রুমে ডিজে সাউন্ড শুনতে পেল। আমার রুমে এত সাউন্ড করে গান বাজাচ্ছে কে? তুই গিয়ে দেখ বাবা, আমি মুখে কিছু বলতে পারবো না। তারপর মুন্না নিজের রুমের দিকে চলে গেল। নিজের রুমে গিয়ে দেখে তার বউ কম্পিউটারে ডিজে গান ছেড়ে দিয়ে অপরিচিত ছেলে মেয়ের সাথে নাচানাচি করছে। সবার হাতে নিষিদ্ধ পানির গ্লাস, ওরা পান করছে আর লাফালাফি করছে। এরকম উড়াধুরা নাচ দেখে যেন মনে হচ্ছে এটা একটা নাইট ক্লাব। মুন্না চিৎকার দিয়ে বলল, থামোই ভা, এসব কি শুরু করেছো? এটা নাইট ক্লাব নয়, এটা আমার বাসা। আর এরা কারা? ও ইয়ার, এরা আমার ফ্রেন্ড, আমরা পার্টি করছি। তোমার মন চাইলে তুমিও আমাদের সাথে এনজয় করতে পারো।
আর যদি মন না চায় তাহলে ড্রয়িং রুমে গিয়ে তুমি তোমার মায়ের সাথে বসে গল্প করো। আমাদের মোজমাস্তি হয়ে গেলে ওরা চলে যাবে, তারপর তুমি রুমে এসো। ইভার বন্ধু বিজয় বলল, ইভা এই আনকালচার লোকটাকে আমার স্বামী। সাইফুল বলল, ও আচ্ছা, ইনি বুঝি তোমার স্বামীর নামে সাইনবোর্ড। বাবু বলল, ডার্লিং তুমি আমাকে বাদ দিয়ে গেও ভূতটাকে বিয়ে করেছো, তোমার রুচি এতই খারাপ। ইভার বান্ধবী রোশনি বলল, আরে দোস্ত তোরা বুঝিস না কেন, উনি তো ইভার নামে মাত্র স্বামী। ইভার বন্ধু বান্ধবীর কথা শুনে বলল, তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হবে, চলে যাও না। মুন্নার নিজেকে কন্ট্রোল করতে না পেরে ইভাকে কষে চর লাগিয়ে দিল। ইভা চর খেয়ে বাবুর গায়ে গিয়ে পড়ল। বাবু, বিজয়, সাইফুল সবাই মুন্নার দিকে তেড়ে আসতে চাইলো। ইভা ওদের থামিয়ে দিল। আমার বন্ধু বান্ধবের সামনে আমাকে এভাবে অপমান করার সাহস তোমার হয় কিভাবে? সাহস তো মাত্র দেখাতে শুরু করেছি, আরেক মুহূর্ত যদি এখানে দাঁড়িয়ে থাকিস তবে কারো ঘাড়ে মাথা থাকবে না। ভালোই ভালোই চলে যা বলছি। আর শোন, তোর মতো বেহাইয়া মেয়ের সাথে আমি সংসার করব না, তুই এক্ষুনি চলে যা আমার বাড়ি থেকে। আর দু একদিনের মধ্যে তোকে ডিভোর্স দেবো এবং তোর কাবিনের টাকা তোকে দিয়ে দেবো। ইভা তখন হাসতে হাসতে বলল, আমিও তো তাই চাই, তুমি আমাকে ডিভোর্স দাও আর আমি এই বাবুকেই বিয়ে করব। বের হয়ে যা আমার চোখের সামনে থেকে, এক্ষুনি বের হয়ে যা। যাচ্ছি, তবে কাবিনের টাকাটা সময় মতো পাঠিয়ে দিও। চলো বাবু, আজ থেকে আমি স্বাধীন, তাই চলো জানু। বলেই বাবু আর ইভা একজন আরেকজনকে জড়িয়ে ধরে বের হয়ে গেল। সাথে বন্ধু বান্ধবরাও সবাই চলে গেল। ওরা চলে যাবার পর মুন্না ড্রয়িং রুমে এসে মাকে জড়িয়ে ধরে বলল, মা, অবনীকে বের করে দিয়ে জীবনে বড় ভুল করে ফেলেছি। আজ আমি বুঝতে পারছি অবনী আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। বাবা, এখনো সময় আছে, চল আমি আর তুই গিয়ে অবনীকে ফিরিয়ে আনি। অবনীকে এখনো বিয়ে না করে বসে আছে কেন? তুই কি ভুলে গেছিস অবনী ডিভোর্স পেপারে সিগনেচার করেনি, তোকে বিয়ে দেওয়ার অনুমতি পত্রে সিগনেচার করেছে। শরীয়ত মোতাবেক অবনী এখনো তোর বউ, এবং আমি খবর নিয়ে জেনেছি সে এখনো তোরই অপেক্ষায় প্রহর গুনছে। আসলে মা, আমি হীরাকে কাজ ভেবে দূরে ঠেলে দিয়ে কাজকে হীরা ভেবে ঘরে ঢুকিয়েছিলাম। আমার মতো এমন ভুল আর কেউ যেন না করে। হ্যালো ভিউয়ার্স, কথায় আছে যাই দিন ভালো আসে দিন খারাপ। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি ভালো লাগলে এখনই শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।